এমন একটা বাড়িতে বড় হচ্ছি যে বাড়িতে আসলে ড্রয়িং রুমে কোনো ফার্নিচার থাকতো না। ড্রয়িং রুমে কোনো ফার্নিচার থাকতো না, ওখানে মাঝে মাঝে একটা টেনিসের টেবিল ছিল, ওটা আবার অনেক সময় সন্ধ্যাবেলায় গুটায় রাখা হতো। আর এইখানে এই ড্রয়িং রুমটা আর ড্রয়িং ডাইনিংটা একটা নানাভাবে কাজ করতো। তার মধ্যে একটা হচ্ছে যে আগের দিনে ঢাকা থেকে যদি মানুষজন যেত, ওখানে থাকার জায়গার একটা সংকট ছিল। ফলে রাত হয়ে গেলে রিক্সাওয়ালারা বলতো যে ওই বাসায় যান, ওরা থাকতে দিল। ফলে আমাদের বাড়িতে রান্নাও হতো প্রচুর, হঠাৎ থেকে এসে যায়। তো ওইখানে মানে ওই ড্রয়িং রুমে সাধারণত মেঝেতে মানে ফ্লোরে সব ছেলেদের থাকার ব্যবস্থা হতো, আর মেয়েরা ভিতরে চলে আসতো। যদি ইন্ডিয়ায় যেতে চায় কেউ আটকে যেত। এরকম খুব কম দিন আছে যে দিনকে আমাদের বাড়িতে কোনো মেহমান ছিল না। আর এদিকে আমরা সবাই খেলাঘর বলে একটা সংগঠন ছিল, সেই সময় খেলাঘর করতাম। ফলে খেলাঘরের অনুষ্ঠানগুলো ওই 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 ড্রয়িং রুমে। এখন আমরা করতাম, দেয়াল পত্রিকা করতাম। তারপরে প্রতি সপ্তাহে সাহিত্য আসর হতো, ছবি আঁকা ছিল। পরে এস এম সুলতানেরও যাওয়া আসা ছিল আমাদের বাড়ির সাথে। তারপরে বিশেষ করে আমাদের একটা পুরানো বাড়ি ছিল, ওই বাড়িতে কিছুদিন এস এম সুলতান ওখানে সে ক্লাসও নিতেন মাঝে মাঝে। ওখানে বাচ্চাদের ছবি আঁকা শিখেছেন কিছুদিন। তারপরে তো চারুপীঠের সাথে যুক্ত হই। চারুপীঠের সাথে যুক্ত হওয়ার আগে খেলাঘরের মাধ্যমে আমি আর একটা সংগঠনের সাথে যুক্ত হই। সেটার নাম হচ্ছে CISD। ওটা একটা নোবেল উইনিং অর্গানাইজেশন। ওরা কাজ করে হচ্ছে সারা পৃথিবীব্যাপী কালচারাল এক্সচেঞ্জ, এডুকেশন, এই সমস্ত নিয়ে কাজ করে। ওদের সাথেও একটা ইয়ে ছিল, আমি ওদের ক্যাম্পেও যোগ দিই। তো এই তো ওইখান থেকে আমাদের অনেক আগে থেকেই আমরা ওই যারা খেলাঘর করতাম বা CISD করতাম, তারা তখন তো ওই সময়টাতে একটা কোল্ড ওয়ারের টাইম। ফলে আমাদের কাছে পিস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল আর কি। যে তখন ওই ওয়ার টেনশনটাকে ঘিরে সবাই তো একটা শান্তির জন্য মিছিল হয়। সেটা এখন এত যুদ্ধের পরেও কিন্তু এই শান্তির মিছিলগুলো আর পৃথিবীতে নাই, মানে আমরা অন্তত আমাদের দেশে দেখছি না। তখন শান্তির জন্য মিছিল হয়, নির্বাসিকরণের জন্য মিছিল হয়, এগুলো হতো। তো সেইগুলো থেকে পৃথিবী একটা চেঞ্জ হচ্ছে। তারপরে আমি তো আসলে ফলে তখন কি হয়েছে, অনেক সময় পোস্টার আঁকতাম আমরা, এই সাম্রাজ্যবাদ বিরোধী পোস্টার, এই সমস্ত জিনিসপত্র করছি। তারপরে তেমনি ভাষা দিবসের পোস্টার করা, এগুলো তো 21শে ফেব্রুয়ারি পোস্টার আর কি, এগুলো সব পোস্টার প্রদর্শনী হতো। তারপরে যে ওখান থেকে আমার একটা ইয়ে হলো যে আমি ঠিক ওই যেই অর্থে পুরা পিওর অ্যাবস্ট্রাকশন, ওইটা বোধহয় আমরা ধারণ করতে পারি না। আমাদের কাছে মনে হতো ছবি মানে একটা গল্প থাকবে। তো আমার কাজগুলো অ্যাপারেন্টলি তো অ্যাবস্ট্রাক্ট মনে হয়, কিন্তু আসলে দে আর নট অ্যাবস্ট্রাক্ট। ওখানে আমরা একটা পার্টিকুলার একটা স্টোরি টেলিংয়ের জন্য, যেমন আমার অনেক পুরানো, ধরেন 90-91 দিকে দুইটা সিরিজ আমি করেছি। একটা ছিল মাই আর্ট মাই স্কাই। মাই আর্ট মাই স্কাইটা অনেক অ্যাপারেন্টলি একদম অ্যাবস্ট্রাক্টের কাছাকাছি মনে হয়। আর
আর একটা করেছিলাম, ওটা ছিল ওই সিরিজটার নাম ছিল পোস্ট এআই এরা। তখন ওটা আসলে আমি বলছিলাম পোস্ট মেশিন এরা, পরে এখন যেহেতু এআই মানে মেশিন বলতে আমি যেটা আসলে বুঝাইতে চাইছিলাম সেই জিনিসটা এখন এআইতে আসলে যেহেতু ওইটার নতুন নাম দিয়েছে, ওটা আমি সিরিজটার নামই চেঞ্জ করে ফেলছি, করে পোস্ট এআই এরা করছি। সো ওইটা একটা সিরিজ করি। তারপরে তো কাজ করতে যাই অ্যাডভার্টাইজিংয়েও যে তখন ওমেন ফিগার নিয়ে কাজ করি। ওইটা ছিল ভিজুয়াল অ্যানথ্রোপোলজি অফ ওমেন বলে একটা সিরিজ ছিল। সেইখানে ওটা একেবারে অ্যাডভার্টাইজিং পিপলের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে দেখা যে আমরা মেয়েদেরকে কীভাবে দেখি, কীভাবে দেখতে ভালোবাসি, আবার কীভাবে আসলে দেখি না। তো ওইটা নিয়ে ওগুলো নিয়ে কাজ করি। তারপরে ওই সময় একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং যে সেল করে, মানে ক্যাপিটালিজমের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো যে বিক্রি করা, মুনাফা। তো সেইটা আসলে অনেক বড় বিষয়, ওইটা ঠিক না। যারা সেলসের সাথে থাকে, স্পেশালি যারা আমরা অ্যাডভার্টাইজিংয়ের ল্যাঙ্গুয়েজে যাদেরকে বলে সার্ভিসিংয়ের সঙ্গে যারা থাকে, এই সার্ভিসিংয়ে যারা থাকে তাদের আসলে অনেক রকম চেহারা থাকে। তাদের স্টুডিওতে আসলে যখন আর্টিস্টদের সঙ্গে কথা বলে তখন একরকম চেহারা, ক্লায়েন্টের কাছে গেলে একরকম চেহারা। তারপরে তারা আবার তাদের মধ্যে অনেকে তো আমাদের বন্ধুও ছিল, তারা যখন বাইরে পরিবারে বা অন্য জায়গায় যায় তখন আরেকটা চেহারা। তো ওই একটা খুবই ডিফারেন্ট চেহারা দেখা যেত। তখন আমি এই যে ওটার সঙ্গে একটা চেহারার মধ্যে আবার মাস্ক ইউজ করে সেই অনেকগুলা ওই একই চেহারা অনেকভাবে এঁকে তখন সেটাকে প্রত্যেকটার সঙ্গে আবার একটা করে মাস্ক ব্যবহার করে, কখনো মাস্ক ব্যবহার করি নাই। সো ওইটা হলো যে ফেসেস অফ মার্কেটিয়ার্স বলে ওটা একটা সিরিজ করি। মোস্টলি ড্রয়িং বেসড, সামান্য কিছু ওয়ার্ক ছিল, কোনোটাতে ওয়ার্ক ছিল এরকমভাবে। তারপরে ঢাকা শহরে থাকতে, যে ঢাকা শহরের এই যানজট, নানা রকম যানবাহন, একই সঙ্গে কুকুর মানুষ একসঙ্গে হাঁটছে, গরু একসঙ্গে হাঁটছে, তো সেইটা ইয়ে করতে চেয়ে সেখানে তখন আমি এই একটা আরবান টাপ বলে একটা সিরিজ করেছি। ঢাকায় তো আসলে নদী নাই, পানি নাই, আমরা সাঁতার কাটি, যা কিছু কাটি এই শহরের জঙ্গলের মধ্যে। তো ওইটাই তখন আরবান টাপ বলে একটা সিরিজ করি। এরকমভাবে আমি নানা রকমভাবে এই পর্যন্ত 10-11টা সিরিজ করছি। তো লাস্টে যে সিরিজটা নিয়ে কাজ করি এইটা হচ্ছে এপিক জার্নি অফ এ মাইগ্রেটরি বার্ড। এইটা করার সময় প্রথমে আসলে আমি অন্য একটা এক্সপেরিমেন্ট করছিলাম। সেই এক্সপেরিমেন্টটা হলো যে হচ্ছে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ তাদেরকে, মানে একটু যারা চোখে কম দেখেন বা দেখতে পান না, তাদেরকে কোনোভাবে একটা পেন্টিংয়ে একটা ফিলিং দেওয়া যায়। মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের গিয়েছিলেন চারুপাঠের শালীন ভাইয়ের কাছে, আমরা ওই যে চারুপাঠের সাথে আমরা যুক্ত ছিলাম। তো শালীন ভাইয়ের কাছে মডেলিং করাটা, ক্লে মডেলিং করাটা শিখেছিলাম। তো ওইভাবে কাজটা একটা যশোরে একটা গ্রুপ শো করছিলাম, তার মধ্যে আমার মানে অন্য সবার ইয়ে ছিল, পেন্টিং ছিল মেনলি, আমার খুব অল্প পেন্টিং ছিল, কিন্তু মোস্টলি ওই ক্লে মডেলিংগুলো ছিল। তো পরে আমি কিছু কাজ করছি, হয়তো একটা কাস্টিং করে সিমেন্টিমেন্টে চেঞ্জ করে ওগুলো করেছি। কিন্তু যেটা হলো যে তো সেইগুলো সব কিছু মিলিয়ে আমি চাচ্ছিলাম যে ভিজুয়ালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য পেইন্টিংয়ে কী রাখা যায়। আরেকটা কারণ হলো যে আমরা তো পাচ্ছিলাম না, মানে স্কাল্পচার করতে গেলে যে বড় জায়গাটা লাগে সেই জায়গাও আমার নাই। আমি ঢাকা শহরে একটা ছোট্ট জায়গায় থাকি। তারপরে ভাস্কর্যের একটা আয়োজন আছে। রাত্রেবেলায় যখন চাকরি করতাম তখন তো আসলে চাকরি করে ফিরে
রাত্রি 10টা-11টায় আবার কাজ শুরু করা, এটা খুব কঠিন ছিল। আর এই স্ট্রাকচারের মতন মিডিয়াতে কাজ করাটা আরও কঠিন। তো ওই সব কিছু মিলাই আমি চাচ্ছিলাম যে আচ্ছা, যারা দেখতে পায় না তাদের জন্য পেইন্টাররা কি করছে, কিছু তো করে নেই, তা আমি কিছু করতে পারি না। তারপরে একটা পেন্টিং যখন একটা মানুষের বাসার অংশ হয়ে যায়, একটা পেন্টিংয়ের সঙ্গে একটা মানুষ বসবাস করে, তখন সে যখন একটা সময় যে চোখে কম দেখবে, তখন সেই পেন্টিংয়ের সঙ্গে তার যোগাযোগটা কীভাবে হবে, এই সমস্ত অনেক কিছু ভেবে তখন আমি যেটা করলাম যে প্রথমে যেটা দিয়ে শুরু আর কি, সেটা হচ্ছে যে সারফেসের কোনো কোনো জায়গায় খুব খসখসে রাখা, কোনো জায়গাগুলোকে একটু বেশি মসৃণ করা, নানা রকম টেক্সচার তৈরি করা আর কি, যাতে আমি চোখ বন্ধ করে হাত দিয়েও ওটাকে অন্যভাবে ফিল করতে পারি। এটা আসলে কোনো আলাদা ভ্যালু অ্যাড করে কিনা জানি না, বাট আমি চাচ্ছিলাম যে একটা টাচ অ্যান্ড ফিল একটা ব্যাপার যাতে থাকে। তো ওই জায়গা থেকে পরে যে আমি করলাম একটু হেভি টেক্সচার ব্যবহার করা শুরু করলাম। ওইটা একটা ইনোভেশন করে আমি একটু হেভি টেক্সচার ব্যবহার করা শুরু করলাম পেন্টিংয়ে। যে টেক্সচারগুলোর কোনোটা খুবই মসৃণ, কোনোটা আবার ঠিক অত মসৃণ না, খসখসে, এরকমভাবে আর কি ব্যবহার করা শুরু করলাম। তো সেইটা এর পাশাপাশি আমি অনেক ছোটবেলা থেকেই আমাদের বাড়িটা খুব সুন্দর একটা জায়গা, সামনের দিকে দেখলে বাজারের মতন অনেকটা, আর পিছন দিকটাই হচ্ছে নদী, ওখানে প্রচুর গাছপালা। সো কখনো ক্রাউডটাকে আমরা এভাবে ফিল করতাম না আনলেস আমরা বের হয়ে রাস্তায় না যাচ্ছি। ইভেন আমরা সিদ্ধেশ্বরীতে ওই যে নিউ সার্কুলার রোডে যেখানে করতাম, ওখানেও আমাদের পেছন দিকটা খুবই শান্ত ছিল, আর সামনের দিকটা একদম নিউ সার্কুলার রোড। কিন্তু তারপরে আমার যেটা মনে পড়ে যে হচ্ছে ওই সময় নিউ সার্কুলার রোডেও যে দুপুরবেলায় সামার ভ্যাকেশনে হয়তো এসে জানলা দিয়ে দেখছি, এখন এটা কল্পনা করাও কঠিন হবে। দুপুরবেলায় দেখা গেল অনেকক্ষণ পর 10 মিনিট বা 15 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা যাচ্ছে রৌদ্রের মধ্যে দিয়ে, সেটা আর নাই। তো এরকম একটা ইয়েতে ফলে পাখি দেখতাম অনেক প্রচুর, এবং আমার ওই পাখি হয়ে ওরা ইচ্ছা যেরকম সবার থাকে সেরকম একটা সবসময় থাকতো। তারপরে তো আরেকটা হলো যে আমার বউ ছোটবেলার থেকেই যেটা হতে যাচ্ছে ওই অনেক সময় হয় না, বাবা মা ব্যস্ত থাকে, আমি তো যশোর যাবো, তো আমাকে ওই ইয়ের মধ্যে দিয়ে দিত, এখানে এসে ঢাকায় এয়ারপোর্টে দিয়ে দিত, এয়ার হোস্টেসরাই নিয়ে নিত, বা প্লেনের লোকজন ওরা নিয়ে উপরে ওখানে বসাই দিত। তখন তো এত চেকিং ফেকিং এত কিছু ছিল না, অনেক খাতির টাতির করতো, ওরা চকলেট টকলেট খাওয়াইতো, টিয়ে করতো। আর আমি খুব চাইতাম যে জানলার পাশে বসবো, তো ওরা দিত আমাকে জানলার পাশে বসতে, এবং জানলার পাশের থেকে ওটা দেখতাম। সো ওই যে পাখির মতন দেখার বিষয়টা, ওটা খুব ছোটবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি। তারপরে তো একটা সময় কাজের সূত্রে, বেড়ানোর সূত্রে, নানা সূত্রে তো যখন ওই যে লম্বা লম্বা ডিস্টেন্স হয়, তা ওই যখন একই সঙ্গে অনেকগুলো চলছে ওই যে ইয়ে, তখন এক সময় একবার একটা ইয়ে হলো, ওই যে কোথায় যেন যাবো, এত কাগজপত্র চাইলো, মানে এগুলো লাগবে, এগুলো লাগবে, এগুলো লাগবে, তো সব দিচ্ছি আর কি, মানে দিয়ে তারপরে যে ভিসা টিসা হলো, গেলাম, এই তারপরে ইমিগ্রেশন করা, ইমিগ্রেশন থেকে ইয়ে করা, এইসব। তখন আমার কাছে বলো আচ্ছা, পৃথিবীটা এরকম কেন? তো সেটা নিয়ে আসলে পাখির মতন, পাখিদের তো এই জিনিসটা লাগে না, মাইগ্রেটরি বার্ড, সে তো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়। পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে মানুষও এরকমভাবেই চলত একটা সময় থেকে। এই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই সমস্ত রেস্ট্রিকশন শুরু হলো। তো খুব অবাক বিষয়, পৃথিবীতে যত বেশি শান্তির কথা শুরু হয়েছে, যত বেশি শান্তির কথাগুলো আমার মনে হয় যে হচ্ছে শান্তি নিয়ে আন্দোলন, যেটা সেটা বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয়েছে সবচেয়ে বেশি। তখনই বোধহয় পৃথিবীতে রেস্ট্রিকশন অনেক বেশি হয়ে গেছে।
কিন্তু না হলে তো মানব প্রজাতির যে একটা অদ্ভুত বিষয়, আমি তারপরে এই মাইগ্রেশনটাকেও আমি একটু অন্যভাবে দেখতে চাই। আমার পরিবারের একটা খুব গুরুত্বপূর্ণ স্মৃতি আছে। মাইগ্রেশন কিভাবে সাহায্য করে আমাদেরকে, হচ্ছে 71 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা আসলে আমাদের পরিবারের সবাইকে ভারতে পাঠিয়ে দিয়েছিল। ওনাদের যাওয়ার সময়টা খুব সমস্যা হয়েছিল, বিভিন্ন জায়গায় থাকতে হয়েছিল। তো ওটা একটা খুব ওই সময় একটা বাড়িতে গেছেন ওনারা, ওখানে আসলে কিছুই ছিল না, একটু রুটি আর টমেটোর একটা চাটনির মতো। সেটা হচ্ছে টমেটোটা একটু পাঁচফোড়ন, কিছু শুকনো লঙ্কা আর আদা এগুলো কেটে, আর একটু রসুন কেটে দিয়ে, গোটা গোটা রসুন আদা কেটে দিয়ে তারপরে ওইটা চিনি শিরার মধ্যে রান্না করা, এইটা রুটি দিয়ে ওনারা খেয়েছিলেন। এবং ওইটা দ্যাট হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার মানে ফ্যামিলি ডেলিকেসি, এবং এটা এখনো সবাই খায়। কিন্তু এই যে মাইগ্রেশন, তো আসলে শুধু মাইগ্রেশন না, মাইগ্রেশন আসলে আমাদের বুঝতে শেখায় যে অন্য কালচারের প্রতি রেসপেক্ট, অন্যদেরকে জানা এবং সেখান থেকে কিছু আহরণ করা। মানব সভ্যতার বিকাশই হয়েছিল এই মাইগ্রেশনের কারণে। হ্যাঁ, তো এই বিনিময়গুলো, এই যে মানুষের ইনোভেশনগুলো, এই যে লোহার ব্যবহার সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, তামার ব্যবহার ছড়িয়ে গেল, পাথরের যে পাথর হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা অঞ্চলের মানুষ আবিষ্কার করেছিল, তারপরে সেটা হয়ে গেল। এই যে পৃথিবী জুড়ে এই ইয়েটা, সেক্ষেত্রে আমরা কেন যেন রেস্ট্রিক্ট করে ফেলছি। এই সমস্ত বিষয়গুলো আমার কাছে মনে হয় যখন আকাশে উঠে যায় তখন তো এগুলো থাকে না, পৃথিবীতে একটা বিশাল জায়গা। তারপরে এটা একটা নেশার মতন হয়ে গেল যে আচ্ছা নদীটা কেমন দেখে। এখন অনেকে প্রশ্ন করতে পারে আমি কি দেখে, তাহলে তো ফটোগ্রাফি করলেই পারতাম, আমি কি দেখে দেখে যা দেখি তাই আঁকি? না, আমি তা আঁকি না। আমি ওই সময় আসলে লোক নেই। হ্যাঁ, এখন ওইখানে এরকম হয়, হয়তো আমি একটা সাংহাইয়ের ছবি দেখে ইন্সপায়ার হয়েছি, সেখানে এমন কিছু এলিমেন্ট এসে ঢুকে গেছে যে এটা হয়তো সাংহাইয়ের না। আবার অনেক সময় খুব ইমাজিনারি একটা জিনিস করে ফেলি, যেমন হয়তো দেখা গেল কোনো একটা শহরের, বেশিরভাগ সময় শহরের রাস্তাগুলো তো সোজা সোজা হয়, তো আমি কিন্তু দেখা যায় আঁকা বাঁকা রাস্তা আর কি। ওইটা কিন্তু আসলে নিজের তৈরি করার মানে রচনা তৈরি করার ক্ষেত্রে, কারণ একটা মানুষকে তো দেখতে হয়। হ্যাঁ, ওই দেখার বিষয়টা আসলে তখন আমি ওই জিনিসটাই আবার আঁকতে শুরু করলাম যে পৃথিবীতে। আর ইনফ্যাক্ট আস্তে আস্তে আমরা তো দেখছিলাম যে পৃথিবীটা অনেক যুদ্ধ সংঘাত, মানুষের বিভেদ, নানা আইডিওলজির কারণে মানুষ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওই সমস্ত বিষয়গুলোকে একটা পাখির চোখে যদি আমরা পৃথিবীটাকে দেখি, তাহলে একটা সুন্দর পৃথিবী দেখা সম্ভব। এবং এই যে বিপুল সৌন্দর্য, সেগুলো দেখা সম্ভব। এবং যেমন আমি বলছিলাম যে শহর, আমি নিজে যখন আঁকছি তখন আঁকার সময় আমি কি আঁকছি, আমি কি হুবহু ওই শহরটা আঁকছি? তা কিন্তু আঁকছি না। আমি যখন আঁকছি তখন আমি আমার মতন করে ওটাকে পরিবর্তন করে নিচ্ছি। শহরগুলোতে সাধারণত আমার অনেক ল্যান্ডস্কেপে আপনি দেখবেন যেমন সিটি আছে, স্ট্রেট রোড নাই এটা। আর আমি যে ধরনের অর্গানিক রেখা ব্যবহার করছি ছবিতে, কোনো শহরে এরকম অর্গানিক রেখা আসলে বাস্তবে সম্ভব না, তাহলে শহরের গতি কমে যাবে। অনেক ঘটনা আছে, মানে আধুনিক শহরের যে গঠন তার সঙ্গে ওটা যায় না। কিন্তু আমি ওইভাবে আঁকছি, কারণ হলো যে আমি আসলে ওই অনুভূতিটা দিতে চাচ্ছিলাম, যেই অনুভূতিতে আমরা পৃথিবীকে অন্যভাবে দেখতে পারি, সেই অনুভূতিটা দিতে চেয়েছি। তার মানে যে আমি কিন্তু তাহলে আমি কিভাবে এটা মনে রাখছি?
আমি ওই যখন শহরগুলো দেখি বা বিভিন্ন ল্যান্ডস্কেপ দেখি, সেইটা আমি কখনো নোটবুকে একটা ছোট্ট স্কেচ করি, কখনো একটু লিখেও রাখি পাশে। এবং আমি যখন আবার ছবি আঁকি তখন দুটো বিষয় হয়। ছবিটা আমি নানাভাবে কমিউনিকেট করার চেষ্টা করি, ওটার সঙ্গে আমি হয়তো একটা টেক্সট লিখি, একটা কবিতার ফর্মেটে একটা ছোট্ট টেক্সট লিখি। এটা হয়তো অনেক সময় আগে ওটা লিখে ফেলি, পরে ছবিটা আঁকি, আবার কখনো আগে ছবিটা এঁকে পরে আবার ওই টেক্সটটা লিখি। সো দুইভাবেই, কখনো ছবি থেকে লেখা ইন্সপায়ার্ড হয়, কখনো লেখা থেকে ছবিটা ইন্সপায়ার্ড হয়, এইভাবে জিনিসটা হয়। তো এইটা থেকে পরে এই যে আমার লাস্ট শো, যেটা ভূমি এবং শিল্পাঙ্গন যৌথভাবে করলো, এই শোটা প্রথমে, যেহেতু আমার আগের শোটা শিল্পাঙ্গন করেছিল, প্রথমে শিল্পাঙ্গনেই আমার এই শোটা হওয়ার কথা ছিল। পরে ওরা দুজনেই বললো যে আচ্ছা ঠিক আছে, দুইটা ভেন্যুতে হবে, ছোট কাজগুলো চলে যাবে শিল্পাঙ্গনে আর বড় কাজগুলো থাকবে ভূমিতে। তো সেটা একটা পর্যায়ে যে ওরা বললো যে একটা জায়গাতেই যে করি, ভূমি এবং শিল্পাঙ্গন। ওরা বললো যে না ঠিক আছে, দুই জায়গায় মানুষজন মুভ করাটা অনেক ডিফিকাল্ট, সো একটা জায়গাতেই করি। তো ওটা করতে যেয়ে একদম ছোট কাজ যেগুলো ছিল, ওখানে আসলে আমি আমার কিছু পাখির ছবি ছিল, মানে একদম ডিরেক্ট পাখি ছিল আর কি, মাইগ্রেটরি বার্ড নিয়ে আমার কিছু ছোট 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 কিছু কাজ ছিল, ওগুলো বাদ দিয়ে দেওয়া হলো, ওগুলো আর রাখতে পারলাম না শোতে, ওটা দিয়ে দেওয়া হলো। আর কিছু শোটা তারপরে হলো, এবং এখানে প্রায় 45টা মতন কাজ ছিল এই শোতে, 45টা মতন কাজ ছিল। ওটা দিয়ে লেখা এবং ছবি দিয়ে প্রদর্শনটা হলো। তো আবার ওখানে একটা অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। একটা হলো যে ছবির সাথে আমি যতই চাচ্ছিলাম, আমি একটা কাজ করেছি আবার, সেটা হচ্ছে যে ছবিটাকে ওইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি। কতগুলো জিনিস আমি আবার খুব গুরুত্ব দিয়েছি। একটা হলো যে মেটেরিয়াল ব্যবহার করছি সেটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কতটা কম রাখা যায়, সেইভাবে কালারগুলো ব্যবহার করা। 2 নম্বর হচ্ছে যে ইজি মেনটেন্যান্স। ইজি মেনটেন্যান্স মিনস হলো যে আমার ছবি তো মানুষ হাত দিয়ে দেখবে, আমি চাচ্ছি, তাহলে ছবিটাতে যদি কোনো নোংরা লাগে, একেবারে কালারকেও লাগিয়ে দিলে তো সেটা হবে না, কিন্তু কোনো নোংরা লাগে তাহলে কীভাবে মেনটেন্যান্স হবে। তো আমি ওইটার জন্য এমনভাবে কালারগুলোকে ব্যবহার করেছি যাতে আমার ছবিতে সাধারণ কোনো ময়লা টয়লা লাগলে ওটা শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই ওটা চলে যাবে, ওটার জন্য আলাদা কোনো কিছু ব্যবহার করা লাগবে না। তারপরে রঙগুলোকে এভাবে ব্যবহার করা যাতে কালার শিফটিং কম হয়। যদি ওপেন, মানে অনেক সময় রোদ্রের কাজ থাকে, যে রোদ লাগে কাজ, সেই সমস্ত কিছু, এবং প্লাস ঘরের মধ্যে কাজ থাকে, তো ফলে আমি চাচ্ছিলাম যে ঘরে যাতে কেমিক্যালের তো একটা আবার আছে, মানে এটা তো ব্রিদিংয়ের ফ্যাক্টর থাকে, ওইভাবে রঙগুলো নির্বাচন করা, মানে কোন ধরনের রং ব্যবহার করব যাতে মানুষের ব্রিদিংয়ের কোনো ইস্যু না হয়। প্লাস আমার যেহেতু কাজে অনেক একটু রিলিফ আছে আর কি, কাজের মধ্যে রিলিফ ওয়ার্ক আছে, বেশ উঁচু হয়, ধুলা পড়তে পারে, ধুলা পড়লেও যাতে ওইটা মানে ইজি মেনটেন্যান্স, জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেললে যাতে, সেগুলো সব কিছু করলাম। সমস্যা হলো দর্শকের ক্ষেত্রে, দর্শক আর ছবিতে হাত দিতে ভয় পায়, কারণ এই যে দীর্ঘদিন ধরে ছবিতে হাত দিবেন না। আমাকে জিজ্ঞেস করছে যে ভাই এগুলো কেমন আর কি, আমি বলছি যে আপনি ছবিতে হাত দিয়ে দেখেন, কিন্তু
ওরা ভয় পাচ্ছে যে আচ্ছা হাতটা দিব ছবির কোনো না ক্ষতি হয়। এইরকম একটা হলো যে হচ্ছে ওই যে কেন আমি এটা করলাম, আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছিলাম যে হচ্ছে ওই যে ছুঁয়ে দেখা মানে একটা মানুষ একটা ছবির সঙ্গে বসবাস করে, সে একসময় ভিজুয়ালি চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, তখন সে ছবিটাকে কিভাবে ফিল করবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো যে হচ্ছে আমরা এত পেন্টিং করেছি পৃথিবীতে, আমরা কি আসলে ব্লাইন্ডদের জন্য কিছু করার চেষ্টা করেছি? এইটা একটা খুব আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাটা নিয়ে হ্যাঁ অনেকে আমার সঙ্গে তর্ক করছে যে তোমার ছবি কি ও ফিল করতে পারবে কিনা। তো আমি বলছি যে হচ্ছে না, আমি চেষ্টা করে যাচ্ছি, তার মানে যে ওটা ফিল করতেই পারবে এরকম নিশ্চিত করা যায় না। কিন্তু আমি যেহেতু আমার পাশে একটা টেক্সট দিই, সো কোনো না কোনোভাবে ওই টেক্সট এবং টেক্সচার এবং ওই সব কিছু মিলে ওর টাচ অ্যান্ড ফিল থেকে ও কোনো না কোনো জায়গায় ছবিটাকে রিলেট করতে পারবে। কারণ আমি ছবির বিষয়টা তো আবার লিখে দিয়ে দিচ্ছি, যদি ওইটা ব্রেইলিতে দেওয়া থাকে তাহলে ওইটা ব্রেইলে সে পড়ে নিতে পারবে আর কি। তো আমি আমার মতন চেষ্টা করতে পারি। এখন আমি তো আসলে ওই এক্সপিরিয়েন্সটা, আমার তো একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন থেকে এটা। আর এই যে অর্গানিক লাইনের কথা বললাম, আমি বলছি যে হচ্ছে আসলে তো যদি কপি করি আমরা তাহলে তো শিল্প হয় না। শিল্পের আবার ওর একটা নিজের বিষয় থাকে, তাকে দৃষ্টিগ্রাহ্য একটা জায়গায় যে আর এই যে সোজা সোজা শক্ত লাইনগুলা কেন জানি আমার সঙ্গে ওর একটা বিরোধ তৈরি হয়। ওই শহরগুলাতে আমি যাই, ওটা মানে অনেকে শুনলে খুব অবাক হয় যে আমি হয়তো কাজে যাই বা ছবি আঁকি বা যা কিছুই করি, সবাই তো অনেক জায়গায় ঘুরে বেড়ায়, আমি বরং একটু দূর থেকে হোটেলের জানলা দিয়ে এই শহরটাকে দেখি বেশিরভাগ সময়। আমি একটু ঘরকোনা টাইপের মানুষ, বরং হ্যাঁ আমি যখন জঙ্গলে যাই বা ওইরকম কোথাও যাই তখন আমি অনেক ঘোরাঘুরি করি। কিন্তু আমি যখন আসলে খুব ওইরকম কসমোপলিটন সিটিজ, সাংহাই বা সিঙ্গাপুর আমার কাছে খুবই একটা মানে আমার কাছে সবার অনেক ভালো লাগে, আমার কাছে একটু হাঁসফাঁস লাগে। বরং যে সমস্ত শহরে একটু বেশি ব্রিদিং স্পেস আছে সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো অর্গানিক ব্যাপারগুলো আমাকে একটু টানে, সেটাও একটা কারণ হতে পারে। মানে আমি হয়তো মন্ড্রিয়ান হতে পারতামই না, কারণ মন্ড্রিয়ানের যে স্ট্রেট লাইন, এই যে মডার্নিটির যে খুবই মানে স্পিরিচুয়ালিটি অফ ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল লাইন, ওটার মধ্যে হ্যাঁ অনেক মজা আছে, একটা জাদুকরী বিষয় আছে ওইটার। কিন্তু ওইটা আমাকে হ্যাঁ মানে ওর আমি মন্ড্রিয়ান থেকে কি নেওয়ার চেষ্টা করি, মন্ড্রিয়ান থেকে নেওয়ার চেষ্টা করি মিউজিক্যাল আসপেক্ট, যে ওয়েস্টার্ন ক্লাসিক্সে যেরকম ভয়েড আর ইয়েকে নিয়ে মানে স্পেসকে নিয়ে যে কাজটা হয়, আমরা যদি ওইভাবে দেখি মন্ড্রিয়ানের কাজকে, তাহলে ওইটা অনেকটা ভয়েড অ্যান্ড স্পেসের একটা খেলা। মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে যে সাউন্ডটা কমে গেলে সেইখানে করতে করতে সাইলেন্ট হয়ে যায়, সাইলেন্ট হয়ে গেলে যে ভয়েডটা তৈরি হয়, ওই আমরা ভিজুয়ালে যে টিন টোনটা ব্যবহার করি, মন্ড্রিয়ান ওইটার বেসিক স্ট্রাকচারটা নিয়েছে, কিন্তু কোনো টিন টোন বলে কোনো কিছু রাখে না, সলিড কতগুলো ফর্ম নিয়ে কাজ করছে, সাইলেন্সটাকেও। কিন্তু আমার কাছে মিডল টোনটা না থাকলে আমি ওই যে পৃথিবীকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে তো দেখতে চাই না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি পৃথিবীকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে দেখতে চাই না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে দেখলেই কিন্তু বিভেদটা বাড়ে, ওইটা আমি ঠিক চাই না। তো সেই জিনিসগুলোকে আমি অ্যাকচুয়ালি ওই যখন আমি কাজ করছি তখন আমার কাজ করার সময় এইগুলা, এখন আপনি বলুন কি, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি মেপে এইগুলো চিন্তা করে করে কাজ করেন? আমি বলুন না, মেপে করি না, এগুলো ভিতরে থাকে।
এগুলো অনেক অনেক দিন ধরে বা আমার বেড়ে ওঠার সঙ্গে আমার চিন্তা যেভাবে বেড়ে উঠেছে তার সাথে এগুলো বেড়ে উঠেছে, সেইগুলাই কনসিয়াসলি আনকনসিয়াসলি ওগুলাই ছবিতে আসে। এখন মানুষ কীভাবে দেখে আমি জানি না, বাট আমি কীভাবে দেখি, আমি কীভাবে আমার ছবিকে বর্ণনা করি, বিশেষত এই পার্টিকুলার সিরিজটা যেটাকে অনেকেই বিমূর্ত ছবি হিসাবে বলার চেষ্টা করেছেন। আমি আসলে বিমূর্ত ছবি আঁকি না।